উচ্চ মাধ্যমিক তো শেষ, এবার কি করব? হয়তো তুমি সায়েন্স নিয়ে, আর্টস নিয়ে বা কমার্স নিয়ে পড়েছো, যে স্ট্রিম থেকেই পড়ো না কেন, তোমার জন্য এখন কোনটি বেস্ট হবে, মানে কোন পথে গেলে দ্রুত সফলতা আসবে, এর জন্য দরকার সঠিক স্ট্র্যাটেজি এবং একটা নির্দিষ্ট ক্যারিয়ার গাইডেন্স। দেখো, যদি এখন থেকে সঠিক পথ তুমি নির্বাচন না করতে পারো, যেটা তোমার জন্য বেস্ট, তাহলে জীবন কিন্তু খুব তাড়াতাড়ি মুখ থুবড়ে পড়বে। এটা আমাদের কারোরই কাম্য নয়। তো এই ভিডিওতে তোমরা ডিটেলসে তোমার জন্য কি করণীয় এই গাইডেন্স সম্পূর্ণটা পেয়ে যাবে, সুতরাং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। হাউ টু চুজ দ্য রাইট ক্যারিয়ার পাথ, অর্থাৎ তুমি তোমার জীবনের নির্দিষ্ট ক্যারিয়ারটি কি করে নির্বাচন করতে পারো। দেখো, কিছু ওয়ে আছে বা কিছু মেথড আছে যার মাধ্যমে তুমি তোমার ক্যারিয়ারকে নির্বাচন করতে পারো। ঠিক আছে, সবার প্রথমে বুঝতে হবে যে তোমার প্যাশনটা কি এবং তোমার ইন্টারেস্ট কোন দিকে আছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের পয়েন্ট। ঠিক আছে, হয়তো তোমার বাবা মা বা তোমার গার্জেন বা অন্য কেউ বলবে তোমাকে চাকরি করার কথা, ঠিক আছে, বা বলবে তোমাকে এই বিজনেসে ঢুকে যাও বা এই ম্যানেজমেন্ট করো। তো এই রকমের বিভিন্ন লোক বিভিন্ন রকম গাইডেন্স তোমাকে দিতে থাকবে। হয়তো তুমি চাকরির করতে চাইছো বা চাকরি তোমার ইচ্ছা, তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো বিজনেসের কোনো ম্যানেজমেন্টের দিকে, তাহলে তোমার করতে ইচ্ছা করবে না। ঠিক তেমনি হয়তো তোমার কোনো কিছু ম্যানেজমেন্ট কোর্সের দিকে তোমার ইচ্ছা আছে, তুমি চলে গেলে কোনো সরকারি চাকরির দিকে, সেটা তোমার ইচ্ছা করবে না। তো এটা বোঝার সবার আগে দরকার প্রত্যেকটা স্টুডেন্টকে এবং অবশ্যই তাদের গার্জেনকে। এরপর দেখো, ফিউচার স্কোপ অ্যান্ড স্যালারি, এটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ কোনো কিছুতে ফিউচারে কি স্কোপ রয়েছে। তুমি ধরো একটা চাকরির পড়া শুরু করছো, ধরো রেলওয়ের চাকরির পড়া শুরু করছো, তাহলে তুমি হয়তো জানোই না যে রেলওয়ের পড়াশোনা করে তুমি কি কি চাকরি পেতে পারো বা কি কি স্কোপ রয়েছে, তার স্যালারি কত, সেটাই তুমি জানো না, হয়তো তুমি পড়াতে ঢুকে গেলে। তো সেটা কিন্তু একেবারেই ঠিক না। তোমাকে আগে পুরোপুরিভাবে জানতে হবে যে সেটার স্কোপ কি আছে এবং সেটার স্যালারি কি আছে, তারপর তোমার কিন্তু সেইটাতে বা সেই পড়াতে যাওয়া উচিত। এরপর দেখো, এডুকেশনাল কস্ট এবং ডিউরেশন, এটা আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হয়তো এই ব্যাপারটা কেমন ভাবে জীবনে এফেক্ট করে আমি তোমাকে বলি। হয়তো তোমার অর্থনৈতিক কন্ডিশন খারাপ আছে বা একটু অসুবিধা আছে অর্থনৈতিক কন্ডিশনে, খুব বেশি টাকা এক্সপেন্স তুমি করতে পারছো না। এইবার তুমি ঢুকে গেলে কোনো ম্যানেজমেন্টের কোটায় বা কোনো বেসরকারি কোনো কোর্সে, বড়সড় কোনো কোর্সে, যেখানে তুমি দেখা গেল টাকার যোগান দিতে পারছো না। তো সেক্ষেত্রে গিয়ে কি হবে, তোমার কিন্তু সেটা সাকসেসফুল হবে না, দ্যাট ইজ ফেলিওর হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে আগে বুঝতে হবে যে তোমার ডিউরেশন কত দূর আছে, মানে হাতে তোমার কতদিন সময় রয়েছে, কত দিনের মধ্যে তুমি সাকসেস পেতে চাইছো, এবং যে কোর্সটা তুমি করছো সেটাতে কতদিন টাইম লাগে এবং তাতে খরচ কি হয়, সম্পূর্ণটা জেনে তারপর কোর্সে ভর্তি হবে। এবং তোমার স্কিল এবং অ্যাপটিটিউড, মানে তুমি কি পারো, আমি আবার বলছি এই কথাটা, তুমি কি পারো সেটার দিকে তোমাকে নজর দিতে হবে। তুমি যেটা পারো না সেদিকে হাজার পয়সা করি থাক, হাজার ভাবে তুমি ঢুকে গেলেও তুমি কিন্তু সেখানে সাকসেসফুল হয়ে বেরোতে পারছো না। ঠিক আছে, এরপর আমরা বলবো যে যারা যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো তার জন্য স্পেসিফিক্যালি কি কি পথ খোলা রয়েছে। ধরো সবার প্রথম আছে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছো, ঠিক আছে, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছো সবার প্রথম তাদের জন্য মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার অপেক্ষা করছে। ঠিক আছে, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার অপেক্ষা করছে। অর্থাৎ কি জিনিস, ধরো ক্লাস 12 পর্যন্ত তুমি সায়েন্স নিয়ে পড়েছো, ক্লাস 12-এ সেটা তুমি সিবিএসসি, আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেখান থেকেই পড়ে থাকো না কেন, এরপর নিট পরীক্ষা, এমবিবিএস এ যেতে গেলে নিট, NEET নিট নামে একটা পরীক্ষা হয়, যেটা হচ্ছে মেডিকেল এন্ট্রান্স টেস্ট বলা হয়। তো সেটা দিয়ে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে মেডিকেলের যেতে পারো। ঠিক আছে, অর্থাৎ ডাক্তারি পড়তে আরম্ভ করতে পারো বেসিক্যালি। ঠিক আছে, সেখানে 720-তে পরীক্ষা হয়, আমি একটুখানি জাস্ট বলে রাখি, 720-তে সেখানে পরীক্ষা হয়, সেখানে বায়োলজি থাকে, ফিজিক্স থাকে এবং কেমিস্ট্রি থাকে। অর্থাৎ যাদের ক্লাস 12-এ বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্ট ছিল, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এবং এই পথে যেতে পারো। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যাদের অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্ট ছিল, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং এ বসতে পারো, সেখান থেকে বিটেক এবং এমটেক করতে পারো, সেখান থেকে ইঞ্জিনিয়ারিং হিসাবে নিজের অস্তিত্বকে কনফার্ম করতে পারো।
এখানে ইঞ্জিনিয়ারিং এর দিকে বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং এর পথ রয়েছে। সেটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হতে পারে, আইটি হতে পারে, সেটা মেকানিক্যাল হতে পারে, ঠিক আছে। যে কোনো রকম ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটাই খোলা রয়েছে। ওকে, তো এটা হচ্ছে যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের ক্ষেত্রে একটা লাইন, অর্থাৎ মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং। এর পরবর্তীতে পিওর সায়েন্স এবং আইটি, এটা তো আমি বলেই দিলাম। অর্থাৎ পিওর সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিকে বোঝায়। অর্থাৎ পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তুমি ইঞ্জিনিয়ারিং দিতে পারো, এবং যদি তোমার সঙ্গে বায়োলজিটা থাকে তাহলে তুমি মেডিকেলের দিকে যেতে পারো, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন রকমের লাইন রয়েছে। তুমি পিওর সায়েন্স এবং আইটির ক্ষেত্রে তুমি আরো একটা জিনিসটা পেয়ে যাচ্ছ। আইটির কথাটা তো কম্পিউটারের ক্ষেত্রে ঢুকেই গেল, মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ঢুকেই গেল। পিওর সায়েন্সের ক্ষেত্রে একটা পথ তো খোলাই থাকছে। তুমি বিএসসি ভর্তি হয়ে গেলে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে, ঠিক আছে। এখন মেজর এবং মাইনরের ব্যাপার স্যাপার রয়েছে। তো মেজরের কোনো সাবজেক্টে মেজর নেই, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথামেটিক্স হোক, বায়োলজি হোক, যে কোনো সাবজেক্টে তুমি মেজর নিয়ে কোনো একটা বিএসসি কোর্সে ঢুকে যেতে পারো, এবং তারপর থেকে এমএসসি করা যায়, এবং তারপরে কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড যে কোনো কোর্স করা যায়। অর্থাৎ স্কুলে চাকরি, কলেজে চাকরি, এই ধরনের জিনিসপত্রগুলো তুমি পেতে পারো, এবং পিএইচডি পর্যন্ত যেতে পারো। এরপরে চলে আসো ডিফেন্স এবং অ্যানাদার কোর্সেস। ডিফেন্স কোর্সটা কি? অ্যাকচুয়ালি ডিফেন্স কোর্সের মধ্যে অনেকগুলো ভাগ থাকে। যারা এনডিএ দিতে চাইছো, ঠিক আছে, এনডিএ দিতে চাইছো, তারা কিন্তু সায়েন্স থাকা তাদের জন্য মাস্ট, ঠিক আছে। সায়েন্স থেকেই, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স থাকলে তারা কিন্তু এনডিএ পরীক্ষা দিতে পারে। এছাড়া ইন্ডিয়ান নেভি, ঠিক আছে, এভিয়েশন বলতে এরোপ্লেন, এরোনটিক্সের বিভিন্ন রকমের কোর্স, সেগুলো কিন্তু তোমার হচ্ছে এর মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ যাদের সায়েন্স রয়েছে তারা এই সমস্ত চাকরির পরীক্ষাগুলো দিতে পারে, ঠিক আছে। এরপর যেটা রয়েছে গভর্নমেন্ট জবস ফর সায়েন্স স্টুডেন্ট, অর্থাৎ সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছো তাদের জন্য কি কি সরকারি চাকরি অপেক্ষা করছে। একই রকম ভাবে আর্টসদের ক্ষেত্রেও থাকে, কমার্সদের ক্ষেত্রেও থাকে। তাহলে সরকারি চাকরি কি কি অপেক্ষা করছে সেটা আমি এই ভিডিওর শেষে গিয়ে আলোচনা করব ইলাবোরেটলি, ঠিক আছে। এটা এখন স্কিপ করলাম, লাস্ট পর্যন্ত দেখো, লাস্টে গিয়ে এটা আলোচনা রয়েছে। এইবার ধরো কমার্স নিয়ে যারা পড়াশোনা করেছো, কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে কি করণীয়। কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু লাইনটা সবসময় ইউনিডিরেকশনাল হয়, অর্থাৎ একই দিকে যাওয়া যায়, ঠিক আছে। তুমি বিকম করতে পারো, এরপর বিবিএ করতে পারো, বিএমএস করতে পারো, অর্থাৎ বিজনেস ম্যানেজমেন্টের উপর বিভিন্ন রকমের কোর্স রয়েছে, সরকারি এবং বেসরকারি, সেটা তুমি করতে পারো। সিএমএ, অর্থাৎ লাস্টে গিয়ে তুমি সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রূপে নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারো, ঠিক আছে। এছাড়া স্টক মার্কেট রয়েছে, এবং সিএফএ, এটা সাধারণত বিদেশি কোর্স। এই কোর্সটা করে তুমি স্টক মার্কেট সম্বন্ধে ধারণার মানে সম্পূর্ণ ধারণা তুমি পেতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু শুধুমাত্র কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের ক্ষেত্রে এই কোর্সগুলো হয়, সায়েন্স বা আর্টসের ক্ষেত্রে এই কোর্সগুলো হয় না, ঠিক আছে। এরপর চলে আসো তোমার হচ্ছে, এরপর বেশ কিছু জিনিস রয়েছে, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, ফিনান্সিয়াল অ্যানালাইসিস, স্টার্টআপ, এই ধরনের জিনিসগুলো। এটা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স এরকম কোনো ম্যাটার করে না। অ্যাকচুয়ালি যে কোনো ফিল্ডের ছেলেপেলের ক্ষেত্রেই বা ছেলে মেয়েদের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলো খোলা রয়েছে। এবং এই ডিজিটাল স্কিল যত তুমি নিজের বাড়াতে পারো, তত কিন্তু সামনের দিন এর জন্য আরো সুন্দর হচ্ছে। ডিজিটালাইজেশন যত হচ্ছে, তত কিন্তু তোমাদের ক্ষেত্রে এই স্কোপগুলো আরো খুলছে। অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলোর মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি পড়ছে, এবং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝানো হচ্ছে। ধরো তুমি বাড়ি বসে কোনো একটা ফেসবুকে অ্যাড পোস্ট করতে পারো, যেমন এই ভিডিওটাই তুমি দেখছো হচ্ছে হয়তো ফেসবুক বা ইউটিউবে দেখছো, ঠিক আছে। এর একটা ডিজাইন তৈরি করা হয়েছে, ঠিক আছে, তোমার হচ্ছে এর অ্যাডটা চালানো রয়েছে, তাহলে এইগুলো কি পড়ে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। ধরো তুমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা জিনিস তুমি চাও না, সেই অ্যাডটাও তোমাকে বারবার করে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইগুলো কিসের মধ্যে পড়ছে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইগুলো যে কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে আসো না কেন, এই জিনিসগুলোকে কিন্তু করা যায়। গভর্নমেন্ট জব ফর কমার্স স্টুডেন্ট, মানে কমার্সের স্টুডেন্টদের জন্য কি কি গভর্নমেন্ট জব অপেক্ষা করছে, এই জিনিসটাও একই রকম ভাবে আমি এখন ছেড়ে দিচ্ছি, ভিডিওর লাস্টে গিয়ে আমি এই জিনিসটাকে বলে দেবো, ঠিক আছে, ডিটেলসে। এরপর চলে আসো আর্টস স্টুডেন্ট, অর্থাৎ হিউম্যানিটিস নিয়ে যারা পড়াশোনা করেছো তাদের জন্য কি কি ক্যারিয়ার অপেক্ষা করছে, ঠিক আছে। দেখো বেশ কিছু ট্র্যাডিশনাল কোর্স তো থাকছেই, যেমন তুমি বিএ করতে পারো, মানে ব্যাচেলার অফ আর্টস করতে পারো, মানে কোনো সাবজেক্ট নিয়ে, সেটা তুমি বাংলা হোক, ইংলিশ হোক, মানে কোনো ল্যাঙ্গুয়েজ গ্রুপ হোক, অথবা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করে থাকো না কেন, সেটাতে কোনো একটা সাবজেক্টে মেজর নিয়ে বিএ
তে ভর্তি হয়ে যেতে পারো, তারপর সেখান থেকে এমএ করতে পারো, পিএইচডি পর্যন্ত যেতে পারো। একটা গতানুগতিক পড়াশোনার মধ্যে তুমি থাকতে পারো এবং তার জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, যেখানে তুমি পিএইচডি করলে তুমি থিসিস পেপার থেকে শুরু করে স্কুল কলেজ এগুলোতে চাকরি তোমার জন্য কিন্তু অপেক্ষা করছে। ঠিক আছে, এছাড়া জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, এটা সারা জীবন ধরে আমরা শুনছি যে এটার একটা নির্দিষ্ট চাহিদা রয়েছে। জার্নালিজম অর্থাৎ সাংবাদিকতা এবং মাস কমিউনিকেশন, সেটা নিয়েও কিন্তু তুমি পড়তে পারো। যদিও জার্নালিজম এটা আর্টস থেকেই যাওয়া যায় এমনটা না, যে কোনো ফিল্ডের থেকে তুমি জার্নালিজমে যেতে পারো। ঠিক আছে, এর সঙ্গে রয়েছে তোমার হচ্ছে, দেখো এর সঙ্গে কিন্তু রয়েছে তোমার হচ্ছে ল অর্থাৎ এলএলবি কোর্স। ঠিক আছে, এলএলবি এবং বিএ এলএলবি এই কোর্সটা রয়েছে, অর্থাৎ উকিল হওয়ার বা উকালতি করার জন্য যে কোর্সগুলো হয়, সেটাও কিন্তু তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যেতে পারো, সায়েন্স কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যেতে পারো। তাহলে আর্টস সায়েন্স কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এই জিনিসটা তোমার হচ্ছে গিয়ে খোলা রয়েছে। ঠিক আছে, এছাড়াও যদি তুমি ম্যানেজমেন্ট কোটার দিকে চলে আসো, তাহলে হোটেল ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, এর মধ্যে অনেক কিছুই পড়ে যাচ্ছে। ইভেন্ট ম্যানেজমেন্ট মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্টের সমস্ত কিছুই কিন্তু পড়ে যাচ্ছে কি ম্যানেজমেন্ট কোটার মধ্যে। এরপর তুমি ট্রাভেল এবং ট্যুরিজম সম্বন্ধে পড়তে পারো, কোনো ল্যাঙ্গুয়েজের ওপর কোর্স করতে পারো, সেটা দেশীয় বিভিন্ন কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে বা বিদেশি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স হতে পারে, যে কোনো কিছুর ওপর তুমি কিন্তু এই ধরনের কোর্সগুলো করে ফেলতে পারো এবং এর ফলে তুমি নিজের জীবনকে এস্টাবলিশ করতে পারো। ওকে, এরপরে একই রকম ভাবে আমি এই পেজটাও স্কিপ করছি প্রথমে, যে আর্টস নিয়ে যারা পড়াশোনা করেছো তাদের জন্য কি কি গভর্নমেন্ট জব অপেক্ষা করছে। ওকে, লাস্ট আমি বলছি, এরপর হচ্ছে অল্টারনেটিভ আর্ট যেগুলো আছে, বিভিন্ন টেকনিক্যাল এবং ডিজিটাল স্কিলের উপর বিভিন্ন রকম কোর্স হয়, যেগুলোর ভবিষ্যতে চাহিদা খুবই বাড়ছে। কিরকম টাইপের? কোডিং। দেখো এখন এআই সিস্টেম চলে এসছে, এআইতে তুমি একটা যে কোনো জিনিস দাও না কেন, তোমার দেখা গেল এআইতে তুমি দেখা গেল স্বামী বিবেকানন্দের উপর একটা প্যারাগ্রাফ চাই, তুমি এআইতে লিখলে সুন্দর করে প্যারাগ্রাফ লিখে দিল, সেটা যে কোনো রকম ভাষায়। তো সেটাকে ম্যানেজ করা আমাদের শিখতে হবে। ঠিক আছে, ডাটা সায়েন্স। ঠিক আছে, তো কোডিং এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোডিং যদি কোনো কিছু শিখতে পারো, কোডিং বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ, এটা যদি শিখতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমার ফ্রিল্যান্সিং এর চাহিদা অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, আমি একটু আগেই বললাম, এই যে স্ক্রিনটাই তুমি দেখতে পাচ্ছ, এটার একটা ডিজাইনিং করা রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি একটা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে। যে থাম্বনেলটা তৈরি করা রয়েছে সেটাও গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে। ভিডিও এডিটিং, ইউআই ইউএক্স বলতে কি, তুমি যে অ্যাপটা চালাচ্ছ সেটার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম কাজ রয়েছে, তুমি স্মুথলি যেটা চালাচ্ছ, তোমার সামনে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাকে তো পেছন থেকে সেট করা হয়েছে। তো এইগুলো পুরোটাই ইউআই ইউএক্স এর মধ্যে পড়ে যায়, ডিজাইনের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তো এগুলো বেসিক্যালি সমস্তটাই কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা পার্ট বা ডিজাইনিং এর একটা পার্ট, যেগুলো করে তুমি নিজের ভবিষ্যৎ নিজে কিন্তু উজ্জ্বল করতে পারো। এগুলো সমস্তটাই কিন্তু কোনো গভর্নমেন্টাল বা নন গভর্নমেন্টাল এর ওপর আসে যায় না, সম্পূর্ণ নিজের ওপর থাকছে। ঠিক আছে, বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে এই কোর্সগুলো করানো হয়। এরপর তোমার হচ্ছে আবার সেই জিনিসটা আসছে যে ফ্রিল্যান্সিং এবং স্টাডি অ্যাব্রড, অর্থাৎ তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারো, কোনো ল্যাঙ্গুয়েজ গ্রুপ হতে পারে, কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো রকম হতে পারে, সেগুলো নিয়ে তুমি পড়াশোনা করতে পারো। ঠিক আছে, এইবার এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে হাউ টু চুজ দ্য বেস্ট পাথ। মানে সবাই এই সময় কনফিউজ থাকে। ঠিক আছে, যে তুমি তোমার জন্য কোন পথটাকে বেছে নেবে। ঠিক আছে, যে ধরে নাও আমি উচ্চ মাধ্যমিক পাস করলাম, এখন আমি কি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করব নাকি ম্যানেজমেন্টের কোটার দিকে যাব, সেই নিয়ে আমি কনফিউজ, এবং তোমার গার্জেনরাও সেই নিয়ে কনফিউজ। ঠিক আছে, এই নিয়ে রাতের ঘুম নষ্ট করে কোনো দরকার নেই। তুমি শুধুমাত্র 4টে জিনিসের উপর ফোকাস করো। সবার প্রথম জিনিস আমি যেটা বলি, যে তুমি কি পারো। দেখা গেল আমি অঙ্ক পারি ভালো, দেখা গেল আমি ইংরাজি পারি না, ভর্তি হয়ে গেলাম ইংরাজির ওপর, যে সাবজেক্টটাই বা যে কোর্সটা ইংলিশের ওপর বেশি গুরুত্ব থাকে সেখানে ভর্তি হয়ে গেলাম, সেটা আমার জন্য একদমই ঠিক না। তাহলে সবার প্রথম ভাবো যে তুমি কি পারো। ঠিক আছে, এটা সবার প্রথম। সেকেন্ড হচ্ছে তোমার হাতে কতদিন টাইম আছে পড়াশোনা করার জন্য, তোমার হাতে কতদিন টাইম আছে, অর্থাৎ দেখা গেল তোমার অর্থনৈতিক কন্ডিশন যেমন আছে সেই অনুযায়ী তোমাকে টাইম সেট করতে হবে, যে তোমার হাতে 3 বছর বা 4 বছর টাইম আছে। তো 3 বছরের মধ্যে তোমাকে কমপ্লিট করে কোনো একটা জব পেতে হবে বা নিজের থেকে কোনো কিছু শুরু করতে হবে, যার ফলে তুমি আর্নিং করতে পারো। দেখো সত্যি কথা বলতে সবারই তো বেস্ট মানে লাস্টে গিয়ে কি মেথড থাকে, যে আমরা আর্নিং করবো যে কোনো রকম ভাবে, সেটা সরকারি চাকরি করেই করি, বেসরকারি চাকরি করেই করি, আর ব্যবসা করেই করি, তাই না, আমরা আর্নিং করবো।
তো আর্নিং করার জন্য তোমার হাতে যতটা টাইম আছে সেই অনুযায়ী তুমি পাথ চুজ করো, ঠিক আছে। কোনো কেরিয়ার কাউন্সিলরের সঙ্গে কথা বলো, অথবা আমাদের ফোন নাম্বারে তুমি যোগাযোগ করো, বা এই যে ভিডিওটা তুমি দেখছো এখানে কমেন্ট করো, সেটা তুমি ইউটিউব বা ফেসবুক যেখান থেকেই দেখো না কেন, কমেন্ট করো যে তুমি কোন জিনিসটা চাও, বা তোমার পরিস্থিতিতে তুমি কোন জিনিসটা চাও, সেই নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো, বা সরাসরি তুমি ফোন করে আমাদের কাউন্সিলর থেকে তুমি কিন্তু উপদেশগুলো নিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপরে চলে আসো যে কিভাবে আমরা সরকারি চাকরি পেতে পারি, ঠিক আছে, কিভাবে আমরা সরকারি চাকরি পেতে পারি এই জিনিসটা নিয়ে আমি এবার বলবো। অর্থাৎ আর্টস, সায়েন্স বা কমার্স, এই জায়গাটা খুব ভালো করে ফোকাস করো। যারা আর্টস নিয়ে পড়ছো, সায়েন্স নিয়ে পড়ছো, কমার্স নিয়ে পড়ছো, তাদের জন্য কিভাবে কি সরকারি চাকরি তুমি পেতে পারো। দেখো, সবার প্রথম আমি যেটা বলবো যে টোটাল আমাদের ভারতবর্ষের সরকারি চাকরিকে আমি দুটো মেথডে ভাগ করছি, ঠিক আছে, দুটো মেথডে আমি ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। একটা হয়ে যাচ্ছে কি ব্যাংকিং সেক্টর, ঠিক আছে, একটা হয়ে যাচ্ছে ব্যাংকিং সেক্টর, আরেকটা হয়ে যাচ্ছে কি আমাদের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন প্লাস রেল, এই আরেকটা সেক্টরে আমি ভাগ করে নিতে পারি। যারা ব্যাংকিং এর প্রিপারেশন করছো, ব্যাংকিং এর জন্য কি হয়, ব্যাংকিং এর জন্য পিও হয় এবং ক্লার্ক হয়, ঠিক আছে। ব্যাংকিং এর জন্য পিও এবং ক্লার্ক এই দুটো পদ থাকে। পিও থেকে 5 বছরের বেশি অভিজ্ঞতা হলে তারপর কিন্তু তোমার যাওয়া যায় হচ্ছে কোথায়, ব্যাংকিং ম্যানেজারের ক্ষেত্রে পোস্টে কিন্তু যাওয়া যায়, ঠিক আছে। ব্যাংকিং এর জন্য তোমার মিনিমাম ক্রাইটেরিয়া কি থাকে, গ্র্যাজুয়েশন পাস থাকে, অর্থাৎ 10+2+3 অর্থাৎ গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়ার পর তুমি ব্যাংকিং এর চাকরি পরীক্ষা দিতে পারো, কিন্তু প্রিপারেশন 12 এর পর থেকে শুরু করতে পারো, ঠিক আছে। এর জন্য তোমার ইংলিশ লাগে, ম্যাথামেটিক্স লাগে, জিআই লাগে অর্থাৎ রিজনিং, এবং তোমার লাগে হচ্ছে কি ব্যাংকিং অ্যাওয়ারনেস লাগে, ঠিক আছে। ব্যাংকিং অ্যাওয়ারনেস, এই 4টে সাবজেক্ট তোমার লাগে, ঠিক আছে। ইংলিশ, ম্যাথামেটিক্স, জিআই এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস, এই 4টে সাবজেক্টের মাধ্যমে তুমি কিন্তু ব্যাংকিং এর পরীক্ষা দিতে পারো, ঠিক আছে। এই এসএসসি প্লাস রেলওয়ে, এই যে ব্যাপারটা আছে এসএসসি প্লাস রেল, এর মধ্যে তোমার কি কি থাকবে, এর মধ্যে কি কি সাবজেক্ট থাকবে, এর মধ্যে থাকবে ইংলিশ, এর মধ্যে থাকবে ম্যাথ, এর মধ্যে থাকবে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস, জিএ তুমি বলতে পারো, এবং তোমার থাকবে হচ্ছে ইংলিশ, ঠিক আছে। জি এর মধ্যে সমস্ত কি কি পার্ট থাকে, এর মধ্যে থাকে কিন্তু সায়েন্স থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কিছুটা কম্পিউটারের পার্ট, সব কিছু কিন্তু আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে কি কি পড়ে, সিজিএল পড়ে, ঠিক আছে, সিজিএল পড়ে, সিএইচএসএল পড়ে অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পড়ে, এসএসসি জিডি পড়ে যায় অর্থাৎ ডিফেন্সের মধ্যে অর্থাৎ বিএসএফ, সিআরপিএফ, এগুলো সব এসএসসি জিডি দিয়ে যাওয়া যায়, ঠিক আছে। এগুলো সমস্তটাই আমাদের কিসের মধ্যে পড়ে যাচ্ছে বলা, এসএসসির মধ্যে। এটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাসের চাকরি, সিএইচএসএল 12 পাসে, এটা 10 পাসের চাকরি, তাই না। তাহলে হচ্ছে এদের ক্ষেত্রে সিলেবাস কিন্তু সব সেম থাকছে, শুধুমাত্র কোশ্চেনের প্যাটার্ন পার্থক্য থাকছে এবং কোশ্চেনের লেভেলে পার্থক্য থাকছে। রেলের মধ্যে তোমার কি কি পোস্ট থাকছে, রেলের মধ্যে কি কি থাকছে, রেলের মধ্যে এনটিপিসি, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, এনটিপিসি থাকছে, গ্রুপ ডি থাকছে, তারপরে টেকনিশিয়ান থাকছে, এবং হচ্ছে আমাদের এএলপি থাকছে, এই 4টে পদ থাকছে। যার মধ্যে এই দুটো ক্ষেত্রে কি হয়, আমাদের নন টেকনিক্যাল পদ থাকছে, আর এই দুটোর ক্ষেত্রে টেকনিক্যাল পদ থাকছে, ঠিক আছে। নন টেকনিক্যাল কেমন, নন টেকনিক্যাল বা এনটিপিসির মধ্যে তোমার এইগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে সিলেবাস কি থাকে, প্রথম বা সিবিটি 1, ঠিক আছে, সিবিটি 1 এর ক্ষেত্রে আমাদের সিলেবাস থাকে ম্যাথ থাকে, জিআই থাকে বা রিজনিং থাকে, এবং জিকে থাকে, এই পার্টগুলো থাকে, ঠিক আছে। এই আমাদের রেলওয়ের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইংলিশ কোর্স থাকছে না। ম্যাথের ক্ষেত্রে তুমি কি করতে পারো, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমরা ক্লাস 8, 9, 10 যা সিলেবাস পড়েছিলাম অর্থাৎ পাটিগণিত, বীজগণিত এবং অ্যাডভান্স পার্ট অর্থাৎ পরিমিতি, জ্যামিতি, এই পার্টগুলো থাকছে। জিকের ক্ষেত্রে কিন্তু তোমার সিলেবাসটা অনেক বড়, অর্থাৎ সায়েন্সের বেস থাকছে, সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকছে। এর সঙ্গে সঙ্গে তোমার থাকছে হচ্ছে জিকের পার্টের মধ্যে, আর্টসের জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এই সমস্ত পার্টগুলো কিন্তু জিকের মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ জিকের পার্টটা অনেকটা বড়, ঠিক আছে, জিকের পার্টটা অনেকটা বড় তুলনামূলক অঙ্ক এবং জিআই বা রিজনিং এর থেকে। রিজনিং এর মধ্যে বেশ কিছু চ্যাপ্টার থাকে, যেমন ব্লাড রিলেশন থাকে, কোডিং ডিকোডিং থাকে, ঠিক আছে, ক্লক থাকে, ক্যালেন্ডার থাকে, এরকম বিভিন্ন রকম জিনিসপত্রগুলো থাকে। এর সঙ্গে সঙ্গে তোমার কি থাকছে, এইগুলোর ক্ষেত্রেও সিবিটি 1 এ একই রকম পরীক্ষা থাকছে, এবং সিবিটি 2 তে গিয়ে, সিবিটি বলতে কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি 2 তে গিয়ে কি থাকছে, তোমার টেকনিক্যালের পার্ট থাকছে। টেকনিক্যালের পার্ট বলতে যারা আইটিআই
বা পলিটেকনিক কোনো টেকনিক্যালের পার্ট করে এসছো তাদের জন্য এই চাকরিগুলো থাকছে, মানে টেকনিক্যাল পদগুলো থাকছে, ঠিক আছে। আর এবং এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এদের ক্ষেত্রে ফার্স্ট টায়ার সেম হয়, সেকেন্ড টায়ারে গিয়ে কিন্তু তোমার টেকনিক্যাল পদের কিছু পরীক্ষা দিতে হবে বা টেকনিক্যাল পদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম বলো, ব্যাংকিং এবং রেলওয়ে এই দুটো পার্টে ভাগ করে নিতে পারি। এগুলো সমস্তটাই দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের। তাহলে আমি চাকরিকে আমি দু রকম ব্যাপার আমি বললাম, একটা হচ্ছে সেন্ট্রাল, একই হচ্ছে, আর একটা হচ্ছে কি আমাদের স্টেট। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি। স্টেট গভর্নমেন্টের কি কি পরীক্ষা আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের আমি বললাম, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংক পরীক্ষা দিতে পারো, তুমি এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন দিতে পারো, তুমি হচ্ছে রেলওয়ের পরীক্ষা দিতে পারো, তুমি হচ্ছে ফুড সাপ্লাইয়ের পরীক্ষা দিতে পারো। ফুড সাপ্লাই দুটো পরীক্ষা হয়, যেটা হচ্ছে ফুড সাপ্লাই হচ্ছে তোমার একটা সেন্ট্রালও থাকে স্টেটেরও থাকে। স্টেটের পরীক্ষা কোনো গ্যারান্টি নেই কবে কি হয়, কিন্তু সেন্ট্রালের পরীক্ষা কিন্তু হয়, ঠিক আছে। একই রকম ব্যাংকিং এর সিলেবাসের মধ্যে এলআইসি পড়ে যাচ্ছে, এই পরীক্ষাগুলো তুমি কিন্তু সমস্তটাই দিতে পারো। কি বললাম বুঝতে পারলে? এগুলো সব কিন্তু গভর্নমেন্ট জব। কারণ গভর্নমেন্ট জবটা আমি ডিটেলসে বলছি, কারণ সবারই ম্যাক্সিমাম ছেলে মেয়েরই কিন্তু গভর্নমেন্ট জবের দিকে ঝোঁক থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে স্টেট গভর্নমেন্টের আমাদের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস রয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যেটা ইউপিএসসির প্যাটার্নে ওয়েস্ট বেঙ্গলটা হওয়ার জন্য কিন্তু একটা কথাবার্তা চলছে, কিন্তু ফাইনাল নোটিফিকেশন এখনো আসেনি বা অফিসিয়াল নোটিফিকেশন কিছু আসেনি। এরপর পিএসসি রয়েছে বা পাবলিক সার্ভিস কমিশন, এর মধ্যে ক্লার্ক হয় এবং মিসলেনিয়াস, দু রকমের পরীক্ষা হয়। এরপর তোমার পুলিশ রয়েছে, পুলিশের মধ্যে কি, পুলিশের মধ্যে এসআই থাকে এবং তোমার হচ্ছে কনস্টেবল থাকে, ঠিক আছে, এসআই এবং কনস্টেবল থাকে। পুলিশের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো পার্টে ভাগ করা যায়, ঠিক আছে। এর মধ্যেও ফুড সাপ্লাইয়ের পরীক্ষা রয়েছে। তো এইগুলো সমস্ত কিছু কি থাকছে বলো, এগুলো সমস্ত কিছু আমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষার মধ্যে থাকছে, ঠিক আছে। এইবার আমি বলবো যে যারা সরকারি চাকরির প্রিপারেশন করতে চাও, তারা কিভাবে শুরু করতে চাও, ঠিক আছে। যারা সরকারি চাকরির প্রিপারেশন করতে চাও, ঠিক আছে, তারা কিভাবে শুরু করবে? বুঝতে পারছো না কিভাবে শুরু করবে? দেখো, সবার প্রথম আমি যেটা দুটো পার্টে ভাগ করলাম, যারা ব্যাংকের প্রিপারেশন করতে চাও তারা শুধুমাত্র ব্যাংক পড়তে হবে, কারণ ব্যাংকিং অ্যাওয়ারনেস বলে একটা সাবজেক্ট থাকে, কোনো জিকে থাকে না। তাহলে ব্যাংক আর এলআইসি এটা এক ক্যাটাগরির মধ্যে পড়ে, যে কোনো রকম, সেটা আইবিপিএস হোক বা এসবিআই হোক, যে কোনো ব্যাংকের ক্ষেত্রে একই সিলেবাস থাকে। তারা শুধুমাত্র ব্যাংকিং এর পড়াশোনা শুরু করো, ওকে। এবং যারা সার্বজনীন মানে সবকিছু নিয়ে চলতে চাইছো, সেটা এসএসসি হতে পারে, সেটা রেলওয়ে হতে পারে, সেটা পুলিশ হতে পারে, সবকিছুর দিকে থাকতে চাইছো, তারা এসএসসি প্লাস রেলওয়ে এই কোর্সটার দিকে যাও। এসএসসি প্লাস রেলওয়ের কোর্সটা যদি তুমি পড়াশোনা করো, তাহলে তুমি কি কি করতে পারো? এসএসসি প্লাস রেলওয়ে তো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পরীক্ষা থাকছে, ডাব্লিউবিসিএস এর প্রিলি, মেইনস কিন্তু হবে না, ডাব্লিউবিসিএস এর প্রিলি, পিএসসি সম্পূর্ণটা হবে, পুলিশ সম্পূর্ণটা হবে, ফুড সাপ্লাই সম্পূর্ণটা হবে। তাহলে সমস্ত পরীক্ষার প্রিপারেশন তুমি একসঙ্গে শুরু করতে পারছো, যেটাকে কিনা কম্বাইন্ড বলা হয়, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এইগুলোকেই একসঙ্গেই তোমার বলা হচ্ছে কি কম্বাইন্ড কোর্স। তাহলে এই দুটো পার্টে তুমি পড়াশোনা শুরু করে দিতে পারো। কি বললাম? কারণ হাতে কিন্তু তোমার সময় কম, ভুল পথে পরিচালিত হলে তাহলে শুধুমাত্র তোমার সময় নষ্ট হবে, আর সারা জীবনে সময়ের দাম কিন্তু সব থেকে বেশি, ওকে, সারা জীবনে সময়ের দাম কিন্তু সব থেকে বেশি। এইবার শেষে যে কথাগুলো না বললেই নয়, আমাদের এখানে আমাদের সুকান্ত স্যার ক্লাসেস তোমরা ভিজিট করো, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টা sukantosairclasses.in, আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারো। তো এই জিনিসগুলোতে তোমরা জানতে পারবে আমাদের কি কি অ্যাক্টিভিটি নিয়ে কাজ করা হচ্ছে, এবং তোমরা বিশেষ করে সরকারি চাকরির বিভিন্ন রকমের কোর্স, সেটা ব্যাংকিং, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে এসএসসি প্লাস রেলওয়ে এর ফাউন্ডেশন ব্যাচ, এগুলো সমস্তটাই শুরু হচ্ছে শুধুমাত্র ক্লাস 12 পাস করা ছাত্রছাত্রীদের নিয়ে। তোমরা ভিজিট করো, তোমরা ফোন করো এই নাম্বারে 9484074310, এই নাম্বারে তোমরা সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের সমস্ত কোয়ারি করে নিতে পারো। তোমার জন্য কোন পদটি বেস্ট হবে তোমরা কথা বলে নিতে পারো আমাদের এক্সপার্টদের সঙ্গে। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গে যুক্ত থাকো।